আমাদের ফুটবলের যে একটা দারুণ উত্তেজনা শুরু হচ্ছে, সেটা তো আসলে একটা এক্সাইটমেন্টের পর্যায়ে পৌঁছায় গেছিল। সেই এক্সাইটমেন্টটা আমার ধারণা একটু থিতু হচ্ছে। এখন আমি একটু আলাপ করতে চাই যে এই যে এক্সাইটমেন্ট, এই যে প্রবল প্রত্যাশা, প্রবল হাইপ, এটার আউটপুট তো আমরা পেলাম না। এই ভারতের বিপক্ষে একটা ম্যাচ, সিঙ্গাপুরের বিপক্ষে একটা ম্যাচ, আলটিমেটলি আপনি যদি দেখেন অন পেপার আমরা কিচ্ছু অ্যাচিভ করতে পারি নাই। এখন কেন অ্যাচিভ করতে পারি নাই, অথচ মাঠে আমরা দেখতেছি যে অ্যাটলিস্ট তিনজন খেলোয়াড় যাদেরকে নিয়ে প্রচুর হাইপ হচ্ছে, যাদেরকে আমরা বলতেছি যে অরিজিন খেলোয়াড়, বিদেশ থেকে আসা আমাদের বাংলাদেশি খেলোয়াড়, তারা কিন্তু ম্যাজিক্যাল পারফরমেন্স করছে। সমিত সোম তো ম্যাজিকই দেখাচ্ছে। তারপরেও আমরা কেন কিছু অ্যাচিভ করতে পারলাম না, এটা নিয়ে অনেকগুলো আলোচনা আসতেছে। সবচেয়ে বেশি কথা হচ্ছে যে আমাদের প্রপার স্ট্রাইকার নাই, প্রপার নাম্বার 9 নাই, ফলে আমরা গোল পাচ্ছি না। গোল না পাইলে আমরা রেজাল্ট পাবো কি করে? আমার কাছে মনে হয় যে এইটার সঙ্গে আরেকটা বড় সমস্যা আছে, যে আমাদের এই বাইরে থেকে যারা আসছে অরিজিন খেলোয়াড়, তাদেরকে একদমই বুঝতে পারতেছি না আমরা যারা এখানের খেলোয়াড়। এটা একটা বড় সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে ওদের নিজেদের মধ্যেও আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে না, ওরা ইন্ডিভিজুয়ালি ম্যাজিক দেখাচ্ছে। এখন এই সমস্যাটা বাইরের দলগুলো কিভাবে সমাধান করে? ধরেন আর্জেন্টিনা, ব্রাজিল, এইসব বড় বড় দল, ওরাও তো একই সমস্যায় থাকে। ওদের খেলোয়াড়রাও তো পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আসে, তারপরে তো ওরা আলটিমেটলি ম্যাজিকটা দেখায়। ওদের আলমাদার মেসি ঠিকই তো ওই বোঝাবুঝিটা হয়। এটা ওরা কিভাবে করে, আমরা এই ম্যাজিকটা আলটিমেটলি আউটপুটটা কিভাবে পেতে পারি, সেই জিনিসটা নিয়ে কয়েকটা পার্সপেক্টিভ আছে, সেইগুলো একটু আলোচনা করব আজকে, যে ম্যাজিকটা কেন পাচ্ছি না এবং ম্যাজিকটা কিভাবে পাওয়া যাবে। আপনি সিঙ্গাপুরের ম্যাচ এবং ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ, এই দুটো ম্যাচই তো আমরা কম্পিটিটিভ ম্যাচ খেললাম। এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচ বা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ, যে ফর্মেই দেখেন না কেন, দুটো ম্যাচেই কিন্তু আমরা রেজাল্ট পাই নাই। ইন্ডিয়ার বিপক্ষে আমরা আগায় থেকেও মানে সুন্দর ডমিনেট করেও আমরা ড্র নিয়ে মাঠ ছাড়ছি, কারণ আমরা অনেক চান্স ক্রিয়েট করেও গোল করতে পারি নাই। সিঙ্গাপুরের বিপক্ষেও ঘটনা অনেকটা সত্যি, আক্রমণ আমরাই বেশি করছি, মানে শর্ট অন গোল দিয়ে হয়তো আপনি বুঝতে পারবেন না, কিন্তু অ্যাটাক যেটা সেটা আমরাই বেশি করছি, আমরাই ডমিনেট করছি। অন্তত প্রথম 45 মিনিট এবং শেষ 10 মিনিট আমরা ওদের থ্রাশ করতে চাইছি, কিন্তু আলটিমেটলি কি হচ্ছে, আমরা 2-1 গোলে হেরে গেছি। এই জিনিসটা নিয়ে তো এখন এরপরে অনেক কথা হচ্ছে। একটা বড় কথা হচ্ছে যে, যেটা শুরুতে বললাম, যে আমাদের প্রপার স্ট্রাইকার নাই, মানে ক্লাসিক নাম্বার 9। ক্লাসিক নাম্বার 9 আজকের যুগে চলে কি চলে না, এগুলা নিয়ে অনেক আলোচনা আছে, কিন্তু সেটা আসলে বড়দের আলোচনা। কারণ ওরা এমন জায়গায় নিয়ে গেছে যে ওরা কি ফলস 9 নিয়ে খেলবে, নাকি অ্যাটাকিং মিডফিল্ডারই আসলে ক্লাসিক নাম্বার 9 হয়ে যাবে প্রয়োজনে, এগুলো নিয়ে নানা ফরমেশনে নানা রকম আলোচনা আছে। ওদের অ্যাবিলিটিও সেই পর্যায়ে। ফলে আমরা ওইসব আলোচনায় না ঢুকে, আমরা যদি যে ফুটবল আমরা খেলতেছি, এই ফুটবল খেলতে চাই, আমাদের অতি অবশ্যই ক্লাসিক নাম্বার 9 লাগবে। কারণ আমরা যেসব উইঙ্গারকে ট্রাই করতেছি, যেসব অ্যাটাকিং মিডফিল্ডারকে ট্রাই করতেছি বক্সে, তারা আলটিমেটলি স্কোরিং এ ওই পারদর্শিতা দেখাতে পারতেছে না। সবচেয়ে বড় কথা, যে পরিমাণে স্পেস কাভার করে গোল করার কথা, তা তাদের দ্বারা হচ্ছে না। ফলে আমাদের আসলেই ক্লাসিক নাম্বার 9 লাগবে। এখন সেইটা তো আসলে এইভাবে আলোচনা করে আমি সমাধান করতে পারবো না। এইটা তো হয় খুঁজতে হবে আমাদের লোকাল সার্কিটে। বলা হচ্ছে যে আলামিন অনেক বেটার ক্লাসিক নাম্বার 9 হতে পারে, সেটা আমরা এখন ওইভাবে দেখি নাই, তারে গেম টাইম দেয়া হচ্ছে না। ওকে, তার উপরে আমরা ভরসা করব। এছাড়াও আমাদের খুঁজতে হবে, কয়েকজন পাইপলাইনে আছে, বিভিন্ন জায়গা থেকে আসার কথা শোনা যাচ্ছে, সেগুলোর জন্য ওয়েট করতে হবে এবং লোকালি দেখতে হবে যে আমাদের সম্ভাবনাময় কেউ আছে কিনা। যেমন আমার খুব পছন্দের একটা খেলোয়াড় হচ্ছে মিরাজুল, কিন্তু ও তো ক্লাসিক নাম্বার 9 না, ও নাম্বার 10। ফলে ওরে দিয়ে ওই জায়গাটা পূরণ হচ্ছে না। এখন দেখা যাক যে আমরা ওই জায়গাটা আর কাউকে পাই কিনা। এই সমস্যাটা আপাতত এরকম দামাচাপা দিয়ে রাখি। এখন আমি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনারা দেখবেন যে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে হামজা এবং সিঙ্গাপুরের ম্যাচে সমিত সোম, এরা অনেকগুলো ম্যাজিক্যাল মোমেন্ট ক্রিয়েট করছে। বিশেষত সমিত অন্তত 5টা মোমেন্ট ক্রিয়েট করছে, যা আসলে আমরা ওই টিভিতেই দেখছি এর আগে, শুধু টিভিতে রাত জেগে দেখছি ইউরোপে ঘটে এরকম বিস্ময়কর সব ব্যাপার। যে সে মাঝমাঠ থেকে বল রিসিভ করে হঠাৎ করে বাম দিকে চলে যায়, বাম দিকে চলে গিয়ে 2-3 জনের কাটায় আবার কাট করার একটা চেষ্টা করে, কিন্তু কাট করে কি করবে, কাকে বল দেবে?
ওইটা আর খুঁজে পায় না। বা ধরেন বক্সের একটু ওপর থেকে বল পেলো, পেয়ে বক্সের সামনে চলে আসলো, বক্সের ওপরে চলে আসলো, এসে একটা আনএক্সপেক্টেড ব্যাকহিল করে সামনে বল থ্রু দিল। ওই থ্রু বলের ধারে কাছে কেউ পৌঁছাইতে পারলো না। এখন এই ব্যাপারগুলো কেন ঘটতেছে? একটা তো ওই যে ক্লাসিক নাম্বার 9 ওটা নিয়ে কথা না বলে, কিন্তু একই সঙ্গে একটা বড় সমস্যা হচ্ছে যে সমিত বা হামজাও অনেক কাজ করতেছে, যেগুলো অনেক বল থ্রু দিচ্ছে, যেগুলো কেউ রিসিভ করতে পারতেছে না। অবশ্য সিঙ্গাপুর ম্যাচে ওই ক্রাইসিসটা কম হয়েছে, কারণ সৌমিত দুর্দান্ত রিসিভ করছে, তারপরেও এখানে ক্রাইসিস হয়েছে। আবার আপনি দেখবেন ফাহমিদুল নিয়ে আমার মনে হয় যতটুকু প্রশংসা হওয়ার কথা তার চেয়ে ছেলেটা একটু কম প্রশংসা পাচ্ছে। ফাহমিদুল্লাহ কিন্তু তার সাইডে যথেষ্ট ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দেখাচ্ছে, সেটা 90 মিনিট ধরে দেখাইতে পারে নাই, মানে যতক্ষণ মাঠে ছিল খুব ধারাবাহিকভাবে দেখাইতে পারে নাই, প্রায় ফাম্বল করছে, টেম্পার হারাইছে, কিন্তু যখনই সে ঝড়টা তুলছে দুর্দান্ত তুলছে। কিন্তু ও যখন ক্রস করতে চাইছে, ওর মেইন রোল কি? ওর মেইন রোল তো ক্রস করা। বলটা ও প্রচন্ড গতিতে নিয়ে যাবে উইং ব্যাকের কাছ থেকে, বা নিজেই উইং ব্যাক থেকে নিয়ে যাবে, গিয়ে ও আলটিমেটলি ক্রস করবে বক্সে। ও যে ক্রস করবে কাউকে পাচ্ছে না, বা এমন সময় ক্রস করতেছে ওর এখানকার কাউন্টার পার্টটা কেউ বুঝতেছে না, ওর সতীর্থটা কেউ বুঝতেছে না বলটা কোথায় ক্রস করবে, ফার পোস্টে করবে না নিয়ার পোস্টে করবে। এই সবগুলো হচ্ছে আসলে আমাদের এই যে সামনে যারা খেলতেছে বা মাঝ মাঠে যারা খেলতেছে, কেউ কারো খেলা বুঝতেছে না, কেউ কারো খেলার সঙ্গে পরিচিত না। ধরেন সমিত সোম যে ব্যাকহিলটা করলো, ও যে ব্যাকহিল অত পেসে করবে এইটা রাকিব ছিল আশেপাশে, রাকিব এটা অনুমানও করতে পারে নাই। রাকিবের দোষ দিয়ে লাভ নাই, রাকিব তার জীবনেও কল্পনা করতে পারে নাই যে একটা অ্যাটাকিং মিডফিল্ডার বল নিয়ে ওই পর্যন্ত ঢুকে সে আবার ব্যাক পাস করে বা আড়াআড়ি পাস না করে সে ওখান থেকে ব্যাকহিল করে বল থ্রু করে বক্সে ঢুকায় দিবে। এখন যদি সে এটা বুঝতো, এটার সঙ্গে অভ্যস্ত থাকতো, তাহলে সে কিন্তু ভয়াবহ পেসে ঢুকে যেত। আমরা এসব ক্ষেত্রে টিভিতে কি দেখি? আমরা এসব ক্ষেত্রে টিভিতে দেখি হচ্ছে যে ওই অ্যাটাকিং মিডফিল্ডার মানে সমিত সোম ওই ব্যাকেলটা করার আগে, থ্রু দেওয়ার আগেই অ্যাকচুয়ালি নাম্বার 9 বা যেই হোক কোনো একজন খেলোয়াড় ওই স্পেসটা কাভার করে, স্পেসটা কাভার করে প্রচন্ড পেসে পজিশনে চলে যায়, আবার অফসাইড ট্র্যাপে পড়ে না। এখন এই যে বোঝাপড়াটা, একবার দেখলাম যে কাজে ম্যাকি ভুল করলো, মানে সৌমিত বল নিয়ে বাম সাইড থেকে ঢুকলো, ঢুকে সে তো কাট করবে। এখন ওখানে তখন রাকিব কিন্তু বক্সে চলে গেছে, রাকিবরে কি করছে, রাকিবরে ওরা লাইনে আটকায় ফেলছে, রাকিবের কাছে আর বল কাট করার সুযোগ নাই, বল দেওয়ার সুযোগ নাই। এখন এর মাঝখানে একটা ব্যাপক স্পেস ছিল, এই স্পেসে ছিল হচ্ছে কাজেম শাহ পেছনে দাঁড়ায় আছে চুপচাপ। কাজেম শাহ যদি এইটা, কাজেম শাহ বোঝাপড়ার একটা বিরাট সমস্যা, সে যদি বুঝতো যে ওইখান থেকে আসলে সৌমিত বামে চলে যাবে, গিয়ে বলটা বক্সের ওপরে দিবে, বক্সেই দিতে হবে এমন তো কোনো কথা নেই, মানে আপনার ফার পোস্টে বা নিয়ার পোস্টে দিতে হবে এমন কোনো কথা নেই। বক্সের ওপরেও যদি আপনি থাকেন, আপনি যদি ওই স্পেসটা কাভার করে বক্সের ওপরে পৌঁছাইতে পারেন, আপনিই তো বল পান, এবং আপনি ওখান থেকে তখন গোলে শট নিতে পারেন বা রাকিবরে অনায়াসে বল দিয়ে দিতে পারেন। এরকম উদাহরণ আমি ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে অন্তত আপনাকে 20টা দিতে পারবো, যে বেশিরভাগ ক্ষেত্রে খেলোয়াড়রা একজন আরেকজনের বুঝতেছে না। দেখেন আমরা সেট পিস, এই সিঙ্গাপুর ম্যাচে যে কতগুলো সেট পিস পাইলাম, আমরা ফ্রি কিক পাইলাম কয়েকটা, টানা 5টা কর্নার পাইলাম, একটারও কোনো আউটপুট নাই। যদিও আমরা ভুটানের বিপক্ষে দেখছি একটা সেট পিস থেকে জামাল কর্নার নিল, হামজা গোল করে ফেললো। এখন ওখানে ওই একই ধরনের সমস্যা দেখলাম, যে কর্নারগুলো নিতে যাচ্ছে আমাদের এই আলামিন বা কে কে যেন কর্নার নিল, মুরসালিন বোধহয় নিল, একটা কর্নারও নিয়ার পোস্ট ছাড়া ফার পোস্টের দিকে আসলো না বা মাঝামাঝি আসলো না, মানে কর্নারগুলো খুবই বাজে টেকেন হলো। 5টা কর্নার, যদিও ব্যাক টু ব্যাক হয়েছে, তারা কর্নার করে কর্নার সেভ করছে, প্রতিবারই শর্ট সেভ করছে, স্টিল স্টিল কোনোটাই খুব ভালো কর্নার ছিল না, ভালো সেট পিস কিক ছিল না। এখন বক্সে থেকে সেক্ষেত্রে হামজার লাভ কি? হামজার মতো ওরকম টল একটা মানুষ বক্সে আছে, আপনি ফার পোস্টে বল দিবেন বা একটু ভেতরে বল দিবেন, সেও 5টার একটাতে তো চান্স নেবে, হলো না। পরে হামজা নিজে গেল সেট পিস দিতে, সে সুন্দর বল দিল, তখন তো আবার বক্সের আশেপাশে ওরকম লম্বা দীর্ঘদেহী কেউ নাই যে অত উপরে উঠতে পারে,
আপনার 3 ফিট 3.5 ফিট একটা 6 ফিট লোক, হামজার হাইট কত 6 ফিটের মতো, সে যদি 3 ফিট লাফায় মানে 9 ফিট উপরে উঠে যায়, 9 ফিট উপরে উঠে গেলে তখন আর কারো পক্ষে ওই জিনিস ঠেকানো খুব কঠিন। এখানেও তার মানে হামজা কি চাচ্ছে, হামজাকে কিভাবে ইউজ করতে হবে এটা আমাদের বোঝাপড়া হচ্ছে না। বলটা কোথায় দিতে হবে, কোথায় দিলে হামজা শুট করতে পারবে, জামাল বুঝতে পারছিল, বাকিরা বুঝতেছে না। এখন কথা হচ্ছে যে এই ক্রাইসিসটা কি আমাদের একা না, এই ক্রাইসিসটা ওয়ার্ল্ড ওয়াইড, এই ক্রাইসিসটা একেবারে ওয়ার্ল্ড ওয়াইড। আপনি এই কারণে দেখবেন ক্লাবে আপনি যে স্ট্যান্ডার্ড ফুটবল দেখেন ইউসিএল এ বা ইংলিশ লিগে বা লা লিগায়, ওইটা ধারে কাছেও ন্যাশনাল টিমগুলো খেলতে পারে না। আপনি বিশ্বকাপ দেখতে দেখতে কখনো কখনো বিরক্তও হন। এই 2022 বিশ্বকাপ বহুকাল পরে বেশ কিছু ভালো ম্যাচ দিছে। নর্মালি বিশ্বকাপ কিন্তু খুব মেরে জিনিস, আপনি যদি আবেগ টাবেগ সরায় ফেলেন তাহলে কোয়ালিটি অফ ফুটবল বিশ্বকাপ বলেন যে কোনো ন্যাশনাল টিমের টুর্নামেন্টে অত ভালো থাকে না, মানে ক্লাবের লেভেলে থাকে না। কেন থাকে না? কারণ খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া ওই লেভেলে নাই, তারা অত ঝুঁকিপূর্ণ ফরমেশনে ঝুঁকিপূর্ণ এক্সপেরিমেন্টে যায় না। কোচরা খুব নিরাপদ খেলার চেষ্টা করে যাতে বোঝাবুঝি নষ্ট হয়ে বরং বিপদে না পড়ে। দেখবেন না যে কোনো ন্যাশনাল টিম খুব বেশি হাইলাইন ডিফেন্স করতেছে, কারণ হাইলাইন ডিফেন্সে যত বেশি পারদর্শিতা থাকা লাগে এবং পারস্পরিক সিঙ্ক্রোনাইজেশন থাকা লাগে অতটা ক্লাবের মতো সময় ন্যাশনাল টিমে পাওয়া যায় না। ন্যাশনাল টিমে কি হয়, আমাদের যেমন হয়েছে খেলার 3-4 দিন আগে ওরা আসে 2 দিন যায় গা গরম করতে, 3 দিন নিজেদের মধ্যে একটু বল দেয়া নেয়া করে, ম্যাচ সিচুয়েশনে তো এরা একজন আরেকজনকে দেখেই না। ফলে এটা আসলে মৌলিক প্রবলেম, মানে একবার গ্লোবাল প্রবলেম। কিন্তু সে গ্লোবাল প্রবলেম থেকে উত্তরণের জন্য জাতীয় দলগুলো, বড় বড় জাতীয় দলগুলো অনেক কাজ করে। সেই জায়গাটায় আমাদের কাজ করার বহু 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 কিছু রয়েছে। আমাদের যেমন ক্রাইসিসটা ওদের চেয়ে বেশি কেন, ধরেন আমাদের আর্জেন্টিনার কথা যদি আপনি ধরেন, আর্জেন্টিনার খেলোয়াড়রা যেসব দলে খেলতেছে, 2-1 জন এখন আর্জেন্টাইন লিগে খেলতেছে, সেগুলোরও পরিষ্কার ফুটেজ পরস্পরের সঙ্গে ওরা লেনদেন করতে পারে। মানে আর্জেন্টাইন যে টেকনিক্যাল টিম, অ্যানালিস্ট টিম, তারা প্রত্যেক খেলোয়াড়ের ফুটেজ বাছাই করা অংশ অন্য খেলোয়াড়দেরকে দিতে থাকে। মানে ওদের একটা নির্দিষ্ট জায়গা আছে, একটা ওয়েবসাইটের মতো আছে, ওটা একটা সার্ভার, ওখানে আপ করা হয় এবং বলে দেওয়া হয় যে মেসিকে বলা হয় যে তুমি প্লিজ একটু আলমাদার আর অমুকের এই মুভমেন্টগুলো একটু দেখো। এছাড়া বাকি বেশিরভাগই তো গ্লোবাল স্টার, ফলে তাদের খেলা তো প্রতিদিন সবাই দেখতেছে, টিভিতে দেখতেছে, অ্যানালিস্টরা দেখতেছে, সাপোর্ট দিচ্ছে খেলোয়াড়কে, প্রতিদিন ফুটেজ সাপ্লাই দিচ্ছে, সবই হচ্ছে। আমাদের এখানে হামজা ছাড়া অন্য কোনো প্রবাসী অরিজিন খেলোয়াড় যারা এখানে আসছে তাদের খেলা রেগুলার অন্যরা যে ফলো করবে, ফুটেজ পাবে, সেরকম তেমন কোনো উদ্যোগ এখনো আমার জানা মতে নাই। মানে একজন খেলোয়াড় আর একজন খেলোয়াড়কেও এইভাবেও বুঝতেছে না। এখন আমি এখানে একটা জিনিস বলি, দেখেন ওই যে আর্জেন্টিনার কথা বললাম বা এইরকম টপ ন্যাশনাল টিমগুলো, ওরা কোন জায়গায় চলে গেছে, ওই যে একটা সার্ভারের কথা বললাম, এটা কালকে রাতে আমি গোটাগুটি করতেছিলাম। এটা নিয়ে হয়তো আমি আরো একটু কাজ করব, যে মানে কাজ করব মানে আমি তো আর কাজ করব না, আমি বোঝার চেষ্টা করব যে এটা কিভাবে ফাংশন করে। ওরা যেটা দেখলাম যে ওরা ক্লিপিংস তো ওখানে দেয়, সঙ্গে ওরা ভার্চুয়াল রিয়েলিটির হেল্প নেয়। ভার্চুয়াল রিয়েলিটির হেল্প নিয়ে ওরা ওই কোচ যেরকম একটা রণপরিকল্পনা করতেছেন, কৌশল করতেছেন, যেসব ফরমেশনে খেলতে চান, এইগুলোর কিছু স্টিমুলেশনের ব্যবস্থা ওখানে থাকে। এবং ওদের সঙ্গে একটা বড় কোম্পানির চুক্তি আছে, তারা মেটাভার্স ইউজ করে ওই খেলোয়াড়দেরকে সুবিধা দেয় যে ভিআর সেট করে প্রত্যেক খেলোয়াড় চাইলে ওই স্টিমুলেশনে অংশ নিতে পারে। ধরেন ওই সেম সিচুয়েশনে মেসি কি করে, মেসি ওরকম একটা অবস্থায় বল দিবে, এই বল দেওয়াটা স্টিমুলেশনে যোগ করা থাকবে, ওটা কোচ বলে দিবে তার সফটওয়্যার ডিজাইনারকে, ওভাবে যোগ করা হবে। এখন যে লোক ধরেন জুলিয়ান আলভারেজ, সে হচ্ছে মেসির সামনে খেলবে, সে যেটা করবে যে মেসি যত ভাবে সম্ভব ওই বক্সের আশেপাশ থেকে অ্যাটাক করবে, অ্যাটাক করে বল দিবে, কখনো স্লো দিবে, কখনো খুব পেসে দিবে, কখনো ব্যাকহিল করবে, কখনো সরাসরি থ্রু দিবে। এ যতভাবে সম্ভব আলভারেজ চাইলে তার বাসায় বসে এটা প্র্যাকটিস করতে পারে। সে চাইলে ওই বলগুলো রিসিভ করবে কিভাবে, মানে সিরিয়াসলি আপনারা ভিআর যারা ইউজ করছেন তারা জানেন যে আপনি একদম প্র্যাকটিক্যালি মনে হবে যে আপনি রিসিভ করতেছেন, বলটা নেক্সট কি করতেছেন, সবকিছু গোলকিপার আর থাকবে সামনে, আপনি তারা কিভাবে বিট করতেছেন, ওরা ওই লেভেলে চলে গেছে। ওদের এই কাজটা পৃথিবীর বড় বড় 3টা জায়ান্ট
সাপোর্ট দিচ্ছে। এটা শুধু আর্জেন্টিনা টিমের কথা বললাম, আর্জেন্টিনারটাই পড়তেছিলাম। আমার ধারণা আর্জেন্টিনা যেহেতু করে, পৃথিবীর সব বড় টিম এটা করে। কারণ কি, ওরা ওই যে ক্রাইসিস ফিল করতেছে যে আমরা তো ন্যাশনাল টিমকে ওইভাবে বন্ডেড করতেছি না। আপনারা দেখবেন যে ন্যাশনাল টিমগুলো, এই যে আমি যে কথা বললাম যে 2018 পর্যন্ত যত বেশি বিচ্ছিন্ন ছিল, এখন কিন্তু ন্যাশনাল টিমগুলো আগের চেয়ে অনেক বেশি এক্সপেরিমেন্টাল হয়ে উঠছে। ট্যাকটিক্সের দিক থেকে তারা অনেক বেশি হাই লেভেলে খেলতেছে। মানে এখন সত্যি সত্যি হাইলাইন ডিফেন্স আমরা ন্যাশনাল টিমেও দেখতেছি, যেখানে চরম বোঝাপড়া দরকার সেটা তারা এই ভার্চুয়াল রিয়েলিটিতে করতেছে, স্টিমুলেশন করে করতেছে। সেটা আমরা এখনই আশা করতেছি না যে আমাদের ওই রকম এইগুলো করতে তো কোটি কোটি ডলারের ব্যাপার। যে তিনটা কোম্পানির নাম দেখলাম, আমি ওদের ওয়েবসাইটে ঢুকে দেখলাম আর্জেন্টিনাকে যারা এই প্রযুক্তিগত সাপোর্ট দেয়, তিনটা কোম্পানি, ওর মধ্যে মেটাও আছে, মেটাভার্সও এখানে অংশ নিচ্ছে, তাদেরও প্রযুক্তিগত সাপোর্ট নিচ্ছে ওরা। আমি 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 কোনোভাবেই আশা করতেছি না যে এটা রাতারাতি আমাদের এখানেও ঘটে যাবে। এটা ঘটার কোনো কারণই নাই, এবং এই প্রত্যাশা করব না আমরা যে এখনই কোটি কোটি ডলার এই সফটওয়্যার টেকনোলজির পেছনে আমরা ইনভেস্ট করি। আমাদের তার আগে অনেক ইনভেস্টমেন্টের জায়গা আছে। আপাতত আমাদের যেটা খুব জরুরি সেটা হচ্ছে যে আমাদের স্পোর্টস অ্যানালিসিস এবং ওই যে স্পোর্টস সায়েন্সের লোকজন ডিপার্টমেন্টটাকে শক্তিশালী করা দরকার। তারা পরস্পরের বিপক্ষে অ্যাটলিস্ট ফুটেজ বিনিময়ে একটা সার্ভার করা, এগুলো তো আর খুব বড় ব্যাপার না। 2 লাখ 2.5 লাখ টাকায় একটা সার্ভার নিয়ে নেওয়া যায়, ভালো সার্ভার নিয়ে নেওয়া যায়, যে সব খেলোয়াড় পৃথিবীর যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবে। অ্যাটলিস্ট ওখানে গেম প্ল্যানটা দেওয়া, পরস্পরের ফুটেজ আদান প্রদান করা, ইতালিতে ফাহমিদুলের জন্য কাউকে একটু দায়িত্ব দিয়ে দেওয়া যে ফাহমিদুলের কিছু ফুটেজ এখানে দেওয়া। ওইসব ফাহমিদুলের ব্যাপারে আরেকটা করণীয় খুব জরুরি আমার কাছে মনে হয়েছে, এই ফাঁকে আমি বলে রাখি, এটা খুব মানে প্রাসঙ্গিক কিন্তু একেবারে এই জায়গাটায় না। সেটা হচ্ছে ফাহমিদুলের আমার খেলা দেখে মনে হয়েছে, আমি জানি না ও গেম টাইম কেমন পায়, ওর একটু গেম এক্সপোজার কম বলে মনে হয়েছে। এমনিতেই বাচ্চা, ঠিক আছে, এই বয়সে একটু ম্যাচ সিচুয়েশন বোঝা একটু কঠিন, কিন্তু ওর মনে হয় গেম এক্সপোজার মনে হয় কম। ও যে দলটা খেলে ওই দলটা মনে হয় খুব বেশি টাইম পায় না। এই জায়গাটা মনে হয় একটু নজর দেওয়ার দরকার আছে, যে ওকে সেক্ষেত্রে কি সাপোর্ট দিয়ে অন্য কোনো লিগে, প্রয়োজনে ডাউন ডিভিশনে খেলবে, ওর তাতে তো যোগ্যতা কমে যাচ্ছে না, ডাউন ডিভিশনে খেলবে, বা অন্য কোনো দেশে পাঠায় দেওয়া যেখানে লিগের মান একটু কম, কিন্তু ওরা রেগুলার ফার্স্ট 11-এ খেলাবে, ওরে 60 মিনিট 65 মিনিট গেম টাইম দিবে। সেটা হলে ও আরো বেটার প্রেজেন্টেশন করতে পারবে, বিশেষত যেসব জায়গায় খাবি খাচ্ছে, ম্যাচ সিচুয়েশন রিড করা বা টেম্পারমেন্ট ধরে রাখা, এই জায়গাগুলো হচ্ছে যত ম্যাচ খেলবে তত ঠিক হবে। এটা আর কোনোভাবে ঠিক হবে না, এটা আপনি বুঝায় শুনে ঠিক করতে পারবেন না। যাই হোক, আমাদের এখন এই টেকনিক্যাল জায়গাগুলোতে নজর দেওয়ার সময় আসছে। আবারও বলি যে আমি ওই হাইটেক সফটওয়্যারের কথা ভাবতেছি না, ভার্চুয়াল রিয়েলিটি স্টিমুলেশনের কথা ভাবতেছি না। ওই জায়গাগুলোতে আমরা কোটি কোটি ডলার এখন বিনিয়োগ করতে পারবো না, কিন্তু মিনিমাম একটা জায়গা তৈরি করা, মিনিমাম একটা জায়গা তৈরি করা যাতে সমিত সোম কি ম্যাজিকটা দেখাবে, এটার জন্য আমাদের রাকিব মোরসালিন এরা সবাই যেন রেডি থাকতে পারে। প্রত্যেকে, ফাহমিদুলও যেন রেডি থাকতে পারে, কাজেমও যেন হতভম্ব হয়ে মাঝ মাঠে দাঁড়ায় না থাকে, সে যেন দাঁড়ায় সমিত খেলা না দেখে। কাজেমরে সেদিন আমার বারবার মনে হচ্ছে যে সে আসলে দেখতেছে। এখন এটা হলে তো হবে না, তাকে তো প্রোঅ্যাক্টিভ হইতে হবে। এখন তো মানে এখন না তখন না, সারা পৃথিবীতে ফুটবলে একটা বড় ব্যাপার হচ্ছে অফ দ্য বল মুভমেন্ট। আপনি অফ দ্য বল কত ভালো স্পেস কভার করতে পারতেছেন, কত পেস জেনারেট করতেছেন, কত সুন্দর জায়গায় যেতে পারতেছেন, এইটাই গেমটা ঠিক করে দেয়। একজন খেলোয়াড় বলে ম্যাজিক দেখায়, ওইটা আমরা শুধু ক্যামেরায় দেখি। অফ দ্য বল যে কত কি হয়ে যায়, কত কি হয়ে যায়, খেলোয়াড়রা কি জোরে দৌড়াতে থাকে, জায়গায় চলে যায়। ওই দেখা যায় যে নিজে সেন্টার ডিফেন্ডার একটা বল রিসিভ করছে, তখন আর ডিমারিয়া পজিশন চেঞ্জ করে আরেক জায়গায় চলে যায়। এই ম্যাজিকগুলো দেখছেন না? এইগুলো হচ্ছে তৈরি হয় বোঝাপড়া ওই লেভেলে হলে। সে জানে যে কোটি রোমেরো বল রিসিভ করছে, এখন আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সে যদি আমাকে ওই দিকে দৌড় দিতে থাকে, সে ওই ফ্লাঙ্কে বল দিবে, ওই ফ্লাঙ্কে বল দিলে ওই উইং ব্যাক থেকে বল ঠেলে উঠাবে, ওইখানে উঠেলে আমি বল রিসিভ করবো এই জায়গায় গিয়ে, আমি ওই জায়গায় যাওয়া মানে ওরা এইভাবে গেমটা সাজাবে। এই যে ম্যাজিক্যাল অফ দ্য বল মুভমেন্ট, এটা তখনই ক্রিয়েট হবে যখন এরা প্রত্যেকে পরস্পর সম্পর্কে খুব ভালো জানবে, খুব ভালো জানবে। দেখেন, আর্জেন্টিনা সম্পর্কে আরেকটা কথা বলি, আপনাদের মনে হতে পারে যে আমি বোধহয় আর্জেন্টিনার প্রচারণা করতেছি আজকে, না, আমি আসলে পড়ছি শুধু আর্জেন্টিনা, বাকিদেরটা এতগুলো আমি পড়বো কি করে। আর্জেন্টিনার আরেকটা জিনিস দেখলাম যে ওরা অলমোস্ট প্রত্যেক উইকেন্ডে একটা ভার্চুয়াল মিটিং এর মতো করে, ভার্চুয়াল আড্ডা করে, মিটিং না। সেটা হচ্ছে ওরা প্রত্যেকে যার যার লিভিং রুমে, কেউ বেডে শুয়ে থাকে, শুয়ে মানে খুবই ক্যাজুয়ালি একটা আড্ডা হয়,
খুব ক্যাজুয়াল একটা আড্ডা হয়। সেই আড্ডায় একটা বড় রোল প্লে করে এই যে আইমার বা সিনিয়র যারা আছে স্কালনি, ওরা আসলে ওই আড্ডার ভিতরে ব্যাপারটা জমায়ে ফেলে। এদের তো যোগাযোগ খুব কম, পারস্পরিক বন্ধুত্ব হয় না ভালো, ওই আড্ডার ভিতরে ওই অনেকটা বন্ডিং তৈরি হয় এবং খেলার মাঠে ওটা খুব ইফেক্ট পড়ে। এই যে দেখেন আর্জেন্টিনার খেলোয়াড়দের পারস্পরিক যে বন্ডিং বা ন্যাশনাল টিমের যে বন্ডিং অন্যান্য দলের থাকে, এটা ক্রিয়েট করা খুব কঠিন। এটা ক্রিয়েট করার জন্য রেগুলার মিটিং অমুক তমুক এগুলো তো করতে হয়, সেগুলো আমাদের শুরু করতে হবে। এখন এই কাজগুলো কে করবে? এই কাজগুলো কে করবে? ফুটবল ফেডারেশন করবে, তাবিতাওয়া করবে, না ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা করবে? কেউ করবে না। এটা কোচকে করতে হবে এবং কোচের টিমকে করতে হবে। কোচ এবং কোচের টিম নিয়ে আমি আজকে বা কালকে একটা কন্টেন্ট করব। এই কোচ তো মনে হয় আর থাকতেছে না, ফলে শুধু কোচকে নিয়ে করে লাভ নেই। পুরো কোচিং সেট আপ এবং আমরা একজন তারকা কোচের নাম শুনতে পাচ্ছি, এই পুরো ব্যাপারটা নিয়ে আজকে একটা কন্টেন্ট করবো। সে পর্যন্ত সবাইকে শুভেচ্ছা। আমি আশা করি নতুন যারাই দায়িত্ব পান তারা এই টেকনিক্যাল সাইডগুলোতে একটু নজর দেবেন, যাতে খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়াটা একটু হলেও বাড়ে। সবার জন্য শুভেচ্ছা।